আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো বিশ্বব্যাপী এই করোনা প্যান্ডেমিকের মধ্যেও আমাদের অনলাইনে ক্লাস নিতে হচ্ছে এবং আমরা ক্লাস নিচ্ছি। তো আশা করি তোমরা আমাদের ক্লাসগুলি দেখছো নিয়মিত এবং উপভোগ করছো। তোমাদের পড়াশোনা চালিয়ে নিতে হবে, এটাই হচ্ছে এখন মূল লক্ষ্য আমাদের। তো আমি তোমাদের জীববিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র আজকে আমি পড়াবো, প্রাণীবিজ্ঞান অংশের একাদশ অধ্যায় বংশগতি। বংশগতির আগে আমরা পড়েছিলাম মেন্ডেলিজমের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র পড়েছিলাম। আমরা আজকে পড়ব সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, যেটা হচ্ছে যে লিঙ্গ সম্পর্কিত কতগুলি রোগ, কতগুলি সমস্যা আমাদের মাঝখানে আছে, অর্থাৎ মানুষের মাঝখানে দেখা যায়, সেই রোগগুলি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তো আমার আজকের পাঠের মূল যে বিষয়গুলি, মূল যে পয়েন্টগুলি আমি সেটি মার্ক করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে আমি কতগুলি নাম লিখেছি। হ্যাঁ, প্রথমে আছে হিমোফিলিয়া, এরপরে আছে মাসকুলার ডিস্ট্রফি, ডায়াবেটিস। এই রোগটা সম্পর্কে তোমরা সবাই খুব পরিচিত, অনেকের বাড়িতে মা অথবা বাবা অথবা দাদা দাদির এই রোগটা হয়ে থাকে, এটা আমাদের খুব পরিচিত রোগ। রক্তকোষ এবং কোন কোষ, আমি কয়েকটা টপিক এখানে লিখেছি, এই টপিক নিয়ে আমি আজকে আলোচনা করব। সেক্স লিঙ্কড ইনহেরিটেন্সের সবচেয়ে উল্লেখযোগ্য যে রোগটা আমরা জানি এবং আমাদের চারপাশে যেটা আমরা দেখতে পাই বা অনেক ক্ষেত্রে অনেকের মধ্যে দেখা যায়, এই রোগটা হচ্ছে বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। তো কালার ব্লাইন্ডনেস কি জিনিস এটা আমরা একটু আগে জেনে নিই। হ্যাঁ, কালার ব্লাইন্ডনেস, বর্ণান্ধতা, তুমি একটু খেয়াল করে দেখো যে আমরা জানি যে সাধারণত যে রংগুলি আমাদের চারপাশে আছে, এই রংগুলির মধ্যে হতে পারে সবুজ, কালো, হলুদ, হ্যাঁ, লাল। তো আমরা সহজে যদি লিখি দে নি আ স অ কলা, তোমরা সবাই জানো এটা রেইনবোর যে কালারগুলি আছে সেই কালারগুলিকে নির্দেশ করে। আমরা যদি বলি এটা বেগুনি, হ্যাঁ, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই যে রংগুলি, যে কালারগুলি আছে, এই রংগুলি আমরা সাধারণত দেখতে পাই। তো আমরা একটা বস্তুকে কেন রঙিন দেখি, একটা বস্তুকে কেন লাল রঙের দেখি, বা লাল রঙের বস্তুটা কেন লাল রঙের হয়, এটার কারণ হচ্ছে ওই বস্তুর উপরে নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি প্রতিফলিত হয়ে যদি আমাদের চোখে প্রবেশ করে, তাহলেই আমরা ওই বস্তুর প্রতিবিম্ব দেখতে পাই এবং ওই রঙের প্রতিবিম্ব দেখতে পাই। তো এই যে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা, এই রোগের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, এখানে আমাদের যে ঘটনাটা ঘটে সেটি হচ্ছে আমরা একটা নির্দিষ্ট বর্ণকে চিনতে পারি না। অর্থাৎ যে ব্যক্তিটা একটা সবুজ রঙের, আমরা ধরে নিচ্ছি এটা একটা সবুজ রঙের বৃত্ত, এই বৃত্তের মধ্যে সবুজ রং রয়েছে, যে ব্যক্তিটা বর্ণান্ধ হবে সে এই সবুজ রংটা আইডেন্টিফাই করতে পারবে না। আবার যদি হয় এই ইয়েলো রং, ইয়েলো সার্কেল, তাহলে সেই ইয়েলো সার্কেলের ইয়েলো কালারটা সে আইডেন্টিফাই করতে পারবে না, অর্থাৎ সেটাকে বুঝতে পারবে না, এই রংটা সে দেখবে না। আবার যদি আমরা বলি রেড বা লাল রঙের কথা যদি বলি, তাহলে সেখানেও কোনো একজন লাল রঙের বর্ণান্ধ ব্যক্তি এই লাল রংটা সে আইডেন্টিফাই করতে পারবে না, দেখতে পারবে না। তো এটাই হচ্ছে মূল সমস্যাটা, অর্থাৎ রং না চেনা, রংটাকে আইডেন্টিফাই করতে না পারাটাই হচ্ছে কালার ব্লাইন্ডনেসের মূল কথা। তো আমরা একটু দেখি এখানে বংশগতি কিভাবে জড়িত, অর্থাৎ সেক্স লিঙ্কে কিভাবে এটি প্রজন্ম থেকে প্রজন্মে এটি চলে যায় বা বাহিত হয়, আমরা একটু দেখে নিব। আমরা সবাই জানি যে সাধারণত আমাদের দুইটি ক্রোমোজোম নিয়ে আমরা কাজ করি, একটি এক্স ক্রোমোজোম আর একটি হচ্ছে ওয়াই ক্রোমোজোম। তো এই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে বর্ণান্ধতার যে জিন, অর্থাৎ এই বর্ণান্ধতা পুরুষ এবং মহিলার মধ্যে কিভাবে প্রকাশ পায়, তোমাদের আরেকটা কথা আমি বলে রাখি, সাধারণত সেক্স লিঙ্কড ইনহেরিটেন্সে যে রোগগুলি আমরা পেয়ে থাকি, এই রোগগুলিকে তিনটা পর্যায়ে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে সেক্স লিঙ্কড অর্থাৎ লিঙ্গ জড়িত, আরেকটি হচ্ছে সেক্স লিমিটেড বা লিঙ্গ সীমিত, আরেকটা হচ্ছে সেক্স ইনফ্লুয়েন্স বা লিঙ্গ প্রভাবিত। তিন ধরনের সমস্যা আমরা দেখতে পেয়ে থাকি। তো
তো আমি নর্মালি আমরা তোমাদের সিলেবাসে যেটি আছে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, আমি সেই বিষয়টাতেই যাব। সেই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করে দেখি যে একজন বর্ণান্ধ ব্যক্তি, বর্ণান্ধ পুরুষ যদি আমরা ধরি এবং বর্ণান্ধ মহিলার কথা যদি আমরা ধরি, বর্ণান্ধ মহিলা, তাহলে তাদের জিনোটাইপটা কিরকম হবে? আমরা সবাই জানি যে সেক্স লিঙ্কড যে রোগগুলি রয়েছে, এই রোগগুলির ক্ষেত্রে যে জিনটি এটি বহন করে, অর্থাৎ এই বৈশিষ্ট্যটি বহন করে, ওই স্পেসিফিক বৈশিষ্ট্যটি সাধারণত পুরুষের ক্ষেত্রে বাহক হওয়ার কোনো সুযোগ থাকে না। অর্থাৎ এই ক্ষেত্রে মহিলা সর্বদাই বাহক হবে, মহিলা সর্বদাই কি হবে? বাহক হবে। আর পুরুষ কি হবে? পুরুষ সরাসরি কি হবে? এই রোগের শিকার হবে, অর্থাৎ রোগী হবে। পুরুষ হবে রোগী আর মহিলা হবে বাহক। আবার মহিলা রোগীও হতে পারে, মহিলা রোগীও হতে পারে, কিন্তু পুরুষের ক্ষেত্রে বাহক হওয়ার কোনো সুযোগ নাই, বাহক হওয়ার কোনো প্রকার সুযোগ নাই, কোনো প্রকার সুযোগ নেই। তাহলে আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি যে পুরুষ কি হবে? পুরুষ রোগী হতে পারে, অর্থাৎ এই রোগে আক্রান্ত হতে পারে, কিন্তু পুরুষ কখনো বাহক হবে না। মহিলা কি হতে পারে? মহিলা বাহক হতে পারে, মহিলা রোগী হতে পারে। আবার মহিলা স্বাভাবিক হবে, স্বাভাবিক দুজনই হবে, এটা নর্মাল কথা। তাহলে আমরা একটু দেখি যে বর্ণান্ধ পুরুষের জিনোটাইপ কি হবে। আমরা জানি যে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্সের যে সমস্ত জিনগুলি রয়েছে এটি এক্স ক্রোমোজোম বহন করে, এক্স ক্রোমোজোম বহন করে নিয়ে আসে। তাহলে যদি কালার ব্লাইন্ডের জন্য আমরা সি ধরি, অর্থাৎ এটি কালার ব্লাইন্ডকে নির্দেশ করছে, তাহলে এক্স ক্রোমোজোমের মধ্যে এই কালার ব্লাইন্ডের জিনটি রয়েছে, এটি হলো কালার ব্লাইন্ডের জিন। তার সাথে আরেকটি ক্রোমোজোম থাকবে কি? ওয়াই ক্রোমোজোম। তাহলে ওয়াই ক্রোমোজোম তো কোনো কিছু বহন করবে না। তাহলে একজন বর্ণান্ধ পুরুষের জিনোটাইপ হবে এক্স সি ওয়াই। যদি এই পুরুষটি স্বাভাবিক হয়, স্বাভাবিক পুরুষ যদি হয়, তাহলে আমরা কি দেখব? স্বাভাবিক পুরুষ হলে তার জিনোটাইপ হবে এক্স ওয়াই, নর্মাল জিনোটাইপ। কিন্তু যদি সে কালার ব্লাইন্ড হয়, অর্থাৎ সে একটা নির্দিষ্ট বর্ণ যদি না চিনতে পারে, তাহলে সেই ক্ষেত্রে এই পুরুষের জিনোটাইপ হবে এক্সি ওয়াই। এবার আমরা আসি একজন স্বাভাবিক মহিলা কিরকম হবে। স্বাভাবিক মহিলার জিনোটাইপ কি হবে? স্বাভাবিক মহিলার জিনোটাইপ হবে এক্স এক্স। তাহলে এটি হচ্ছে স্বাভাবিক মহিলার জিনোটাইপ এক্স এক্স। এই ক্ষেত্রে যদি মহিলাটি বাহক হন, অর্থাৎ বাহক মহিলা, তাহলে বাহক মহিলার জিনোটাইপ কি হবে? বাহক মহিলার জিনোটাইপ আমরা জানি যে এক্স ক্রোমোজোম এই ক্ষেত্রে একটি জিন বহন করবে, অপর এক্স ক্রোমোজোম ফ্রি থাকবে। এখানে এক্স ফ্রি এক্স, এটি হচ্ছে বাহক মহিলা, অর্থাৎ বর্ণান্ধ যে রোগটি, এই রোগের জিনটি বহন করে এক্স ক্রোমোজোম। ফলে বাহক মহিলার জিনোটাইপের ক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোম ওই জিনটি বহন করবে এবং অপর একটি জিন মুক্ত থাকবে, ফ্রি থাকবে। এই কারণেই মহিলারা বাহক হয়, আর পুরুষের এই ক্ষেত্রে বাহক হওয়ার কোনো সুযোগ থাকে না। কেন থাকে না? কারণ পুরুষের ক্ষেত্রে একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে এবং অপর একটি ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম। যেহেতু এক্স ক্রোমোজোম বহন করে, সেই ক্ষেত্রে তার বিকল্প কোনো এক্স ক্রোমোজোম না থাকার কারণে পুরুষ কখনোই বাহক হয় না। এটি একটু গভীরভাবে নোট করে রাখবে এবং এটি মাথায় রাখবে। তাহলে এখানে একটি কোশ্চেন হতে পারে, প্রশ্ন হতে পারে, তোমরা এই প্রশ্নটা মনে রাখবে। প্রশ্নটা কি হতে পারে? যে একজন পুরুষ কেন সেক্স লিঙ্কড ইনহেরিটেন্সের সাধারণত বাহক হন না, অথবা মহিলারাই কেন বাহক হন। তবে একটি মাত্র আরেকটি রোগ রয়েছে, এটি বর্তমানে আমাদের খুব পরিচিত। এই রোগটি কি? এই রোগটি হচ্ছে, আমরা জানি সবাই বর্তমানে, থ্যালাসেমিয়া। এটি খুবই মারাত্মক একটি রোগ। এই থ্যালাসেমিয়া এক ধরনের রক্ত রোগ, এটি কিন্তু ক্যান্সার নয়। এটি আবার ক্যান্সারের সাথে তোমরা কখনোই গুলিয়ে ফেলবে না। হ্যাঁ, রক্তের সম্পর্কিত যে ক্যান্সারগুলি রয়েছে এটির সাথে কিন্তু থ্যালাসেমিয়া এক নয়। থ্যালাসেমিয়া একটি জেনেটিক ডিজিজ, যেটা বংশগতির মাধ্যমে ছড়ায়, অর্থাৎ বংশের একজনের থাকলে তার উত্তর পুরুষে হতে পারে,
অথবা যদি পূর্বপুরুষে কারোর থেকে থাকে তাহলে তার পরপর যে পুরুষ বা যে জেনারেশনগুলি আসবে এই জেনারেশনগুলিতে দেখা দিতে পারে থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া একটি মাত্র ব্যতিক্রম ধর্মী রোগ, হ্যাঁ, ব্যতিক্রম ধর্মী রোগ যেটি থ্যালাসেমিয়া, হ্যাঁ, থ্যালাসেমিয়া। তাহলে এই থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে দুইজনই বাহক হয়, হ্যাঁ, দুইজনই কি হতে পারে, দুইজনই বাহক হবে, হ্যাঁ। এক্ষেত্রে পুরুষও বাহক হতে পারে, মহিলাও বাহক হতে পারে, শুধুমাত্র একটি রোগের ক্ষেত্রে এখন পর্যন্ত আবিষ্কৃত যে রোগগুলি আমরা দেখতে পাই, হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে কি হয়, এখানে বাহক মহিলার জিনোটাইপ হচ্ছে XCY। তাহলে একজন স্বাভাবিক মহিলার জিনোটাইপ কি হবে, স্বাভাবিক মহিলার জিনোটাইপ হবে XX। আর একজন রোগাক্রান্ত মহিলা তার জিনোটাইপ কি হবে, তাহলে রোগাক্রান্ত মহিলার জিনোটাইপের ক্ষেত্রে দুটি X ক্রোমোজোমই কি হবে, এই জিন দ্বারা আক্রান্ত থাকবে। ফলে তার দুটি জিন X ক্রোমোজোম, দুইটি ক্রোমোজোমের দুইটিতেই এই দুইটি জিন চলে যাবে। তাহলে XC এটি হচ্ছে কি একজন রোগাক্রান্ত অর্থাৎ একজন বর্ণান্ধ মহিলার জিনোটাইপ, বর্ণান্ধ মহিলার জিনোটাইপ, হ্যাঁ। ক্লিয়ার কথাটা? যদি এই জায়গাটায় তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্টসে জানাবে, আমি উত্তর করব। যদি কোনো কোশ্চেন তোমাদের অ্যারাইজ হয়, যদি মনে হয় যে এই জায়গাটুকু তোমরা বুঝতে পারোনি, আমি আরেকবার বলছি, বর্ণান্ধ মহিলার জিনোটাইপ হবে XC অর্থাৎ তার দুইটি X ক্রোমোজোমই এই জিন বহন করবে, এই কালার ব্লাইন্ডের জিন দুইটি ক্রোমোজোমই বহন করবে। এবার আমরা যদি একটু বংশগতির দিকে খেয়াল করি তাহলে এটা আমরা একটু জেনেটিক ব্যাখ্যাটা একটু খুঁজে বের করি, হ্যাঁ। আমরা একটু খেয়াল করে দেখি, আমি এখানে একটি সমস্যা আমি লিখি, একটা সমস্যা আমরা সমাধানে যাব, হ্যাঁ। যে একজন বর্ণান্ধ মহিলার সাথে একজন স্বাভাবিক পুরুষের যদি বিয়ে হয়, হ্যাঁ, পুরুষের বিয়ে হলে তাদের সন্তান সন্ততি কেমন হবে, কেমন হবে, অর্থাৎ এই ক্ষেত্রে তাদের সন্তানদের জিনোটাইপ আমাদের বের করতে হবে এবং ফিনোটাইপ কি হবে, অর্থাৎ তাদের জিনগত বৈশিষ্ট্য কেমন হবে এবং তাদের বাহ্যিক বৈশিষ্ট্যটা কেমন হবে, এটা আমাদের এখন খুঁজে বের করতে হবে। তাহলে আমরা চলো একটু আমরা দেখি, হ্যাঁ। তোমরা একটু খাতা কলম নিয়ে নাও, খাতা কলম নিয়ে সমস্যাটি একটু লিখে নাও। আমি সমস্যাটি আরেকবার রিড আউট করছি, খেয়াল করে দেখো, হ্যাঁ। যে একজন বর্ণান্ধ মহিলার সাথে একজন স্বাভাবিক পুরুষের বিয়ে হলে তাদের সন্তান সন্ততি কেমন হবে, তাদের জিনোটাইপ কেমন হবে, তাদের ফিনোটাইপ কেমন হবে, এটি আমরা এখন আইডেন্টিফাই করব। ওকে, তাহলে আমরা চলো একটু দেখে নিই, হ্যাঁ। আমরা আমাদের মূল জায়গাটা কোথায়, বর্ণান্ধ মহিলা, স্বাভাবিক পুরুষ। ওকে, তাহলে আমরা এখানে লিখি যে পুরুষ এবং মহিলা, হ্যাঁ। তাহলে পুরুষটা কি, এরা হচ্ছে প্যারেন্ট ওয়ান এর পুরুষটা হচ্ছে স্বাভাবিক পুরুষ। এখানে স্বাভাবিক বলতে বোঝাচ্ছে সে স্বাভাবিক দৃষ্টি শক্তি সম্পন্ন একজন ব্যক্তি, অর্থাৎ সে প্রত্যেকটা রঙকে চিনতে পারে, আইডেন্টিফাই করতে পারে, প্রত্যেকটা রঙকে আলাদা আলাদা করে সে কি করতে পারে, ডিফারেন্সিয়েশন করতে পারে। ওকে, তাহলে এখন আমরা দেখি যে স্বাভাবিক পুরুষ, আরেকজন হচ্ছে বর্ণান্ধ মহিলা। ওকে, তাহলে আমরা দেখি বর্ণান্ধ মহিলা, হ্যাঁ, এখানে আমরা লিখলাম, হ্যাঁ, বর্ণান্ধ মহিলা। ওকে, তাহলে এটা হচ্ছে তাদের ফিনোটাইপ, হ্যাঁ। এরা প্যারেন্ট ওয়ান, আমি প্যারেন্ট ওয়ানকে এই পাশে লিখে দিই, হ্যাঁ। এরা হচ্ছে প্যারেন্ট ওয়ান এবং এটা হচ্ছে তাদের কি ফিনোটাইপ। ওকে, ফিনোটাইপ। এবার তাদের জিনোটাইপ কি হবে, জিনোটাইপটা আমরা একটু দেখি। জিনোটাইপ স্বাভাবিক পুরুষ আমরা জানি XY, এবং এখানে বর্ণান্ধ মহিলার জিনোটাইপ কি হবে, বর্ণান্ধ মহিলার জিনোটাইপ হচ্ছে XC। ওকে, তাহলে XC এটা হচ্ছে কি বর্ণান্ধ মহিলার জিনোটাইপ। এখন এদের যদি বিয়ে হয় তাহলে এদের গ্যামিট কি হবে,
অর্থাৎ সন্তান সন্ততি উৎপাদনের জন্য পুরুষ কি দিবে? স্পার্ম দিবে। মহিলা কি দিবে? ওভাম দিবে। এখন তাদের স্পার্ম এবং ওভামের মধ্যে কি বৈশিষ্ট্য থাকবে, কোন জিনটি যাবে আমরা একটু দেখি। তাহলে এখানে গ্যামিট কি হবে? না, আমি লিখলাম গ্যামিট। ওকে, এখানে দুইটি গ্যামিট হবে, একটি হচ্ছে এক্স গ্যামিট আর একটি হচ্ছে ওয়াই গ্যামিট। ওকে, নেক্সট এই পার্টে এসে দুইটা গ্যামিট পাবো আমরা, একটা হচ্ছে এক্সসি, অ্যানাদার ওয়ান ইজ এক্সসি। ওকে, তাহলে আমরা এখানেও দুইটি পেয়ে গেলাম, এখানেও দুইটি পেয়ে গেলাম, মোট এখানে চারটি গ্যামিট হলো। এখন এদের মধ্যে যদি আমরা ক্রস করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমি একটির সাথে ফার্স্টে এটি করলাম, আমি দুইটি করে নিচ্ছি। হ্যাঁ, আমরা পরবর্তীতে চারটি করে নিব, চারটি করে নেওয়া যাবে। আমি নরমালি দুটি দেখালাম এখানে। তাহলে এখানে কি হচ্ছে? এক্স সি এক্স, এটি কি হবে? এই সন্তানটা কেমন হবে? আমরা দেখতে পাচ্ছি এক্স এক্স, তার মানে হচ্ছে এটি মেয়ে সন্তান, এটি মেয়ে বা কন্যা সন্তান। আর এই পাশে কি আমরা দেখতে পাচ্ছি এক্স সি ওয়াই, এটি হচ্ছে কি? এটি হলো ছেলে সন্তান। হ্যাঁ, ছেলে সন্তান। ওকে, তাহলে ছেলে সন্তান, মেয়ে সন্তান আমরা পেয়ে গেলাম। এই মেয়েটির ফিনোটাইপ কেমন হবে? ফিনোটাইপটা কেমন হবে একটু আমরা দেখি। এখানে এক্স এর উপরে একটা কালার ব্লাইন্ডের জিন রয়েছে, আরেকটি এক্স ফ্রি রয়েছে। সুতরাং এই মেয়েটি কি হচ্ছে? বাহক হচ্ছে। এই মেয়েটি বাহক হচ্ছে। অপরদিকে দেখো, একটু খেয়াল করে দেখো, এখানে এক্স ক্রোমোজোমের উপরে একটি মাত্র কালার ব্লাইন্ডের জিন রয়েছে আর আরেকটি ওয়াই ক্রোমোজোম রয়েছে। ফলে আমরা বলতে পারি যে এই ছেলেটি কি বাহক হবে? নো, ছেলেদের বাহক হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং এই ক্ষেত্রে কি হবে? এই ছেলে সন্তানটি কি হবে? বর্ণান্ধ হবে। এই ছেলে সন্তানটি কি হবে? বর্ণান্ধ হবে। ক্লিয়ার কথাটা? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একজন স্বাভাবিক পুরুষের সাথে যদি একজন বর্ণান্ধ মহিলার বিয়ে হয় তাহলে তাদের সন্তান সন্ততি কেমন হবে? তাদের সন্তান সন্ততির মধ্যে মেয়ে একজনকে পেলাম আমরা বাহক, ছেলে একজনকে পেলাম বর্ণান্ধ। এই ক্ষেত্রে আমরা যদি আরো দুটি ক্রস করি তাহলে আমরা কি পাবো? এখানে আমি আরো দুটি ক্রস করলাম। হ্যাঁ, এটার সাথে, হ্যাঁ, আমরা দেখো এখানে এক্স এক্সি এক্স, হ্যাঁ, এটা একটা সন্তান পেলাম। এবং এখানে আমরা আরেকটি সন্তান দেখতে পাচ্ছি, এই জায়গাটা আরেকটি সন্তান আমরা দেখি, এই সন্তানটি কি হবে? এক্সি ওয়াই। তাহলে এখানেও আমরা একটি মেয়ে একটি ছেলে পেলাম এবং মেয়েটি বাহক, মেয়েটি কি হলো? বাহক হলো, বাহক মেয়ে। আর ছেলেটি কি হলো? ছেলেটি হলো বর্ণান্ধ। ছেলেটি কি হলো? বর্ণান্ধ। তাহলে আমরা যদি দেখি এটার ফলাফল, চূড়ান্ত ফলাফলটা আমরা কি দেখি? যে এই জায়গাটায় একজন স্বাভাবিক পুরুষের সাথে যদি একজন বর্ণান্ধ মহিলার বিয়ে হয় তাহলে সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটে? সেই ক্ষেত্রে তার সন্তানদের মধ্যে খেয়াল করে দেখো যে 50% সন্তান, 50% সন্তান কি হচ্ছে? বাহক হচ্ছে। হ্যাঁ, 50% সন্তান কি হচ্ছে? বাহক হচ্ছে। এবং 50% সন্তান কি হচ্ছে? বর্ণান্ধ হচ্ছে। 50% সন্তান কি হচ্ছে? বর্ণান্ধ। হ্যাঁ, আমি লিখলাম এখানে বর্ণান্ধ। তাহলে তার টোটাল সন্তান সন্ততির মধ্যে 50% সন্তান হচ্ছে বাহক এবং 50% সন্তান হচ্ছে বর্ণান্ধ বা কালার ব্লাইন্ড। ওকে, এবার যদি আমি তার ছেলে এবং মেয়ের আলাদা করি তাহলে ডিফারেন্ট করি তাহলে কি ফলাফল দাঁড়াবে একটু দেখো। এখানে আমরা মেয়ে পেয়েছি কজন? দুজন। তার মানে হচ্ছে 100% কন্যা সন্তানের মধ্যে তুমি খেয়াল করে দেখো যে দুইজনই কি? বাহক। তার মানে 100% কন্যা সন্তান কি হচ্ছে? 100% কন্যা সন্তান বাহক হচ্ছে। এবং এবং কি হচ্ছে? এই যে দুটি ছেলে সন্তান পেয়েছি দুজনই বর্ণান্ধ। তারপর আমরা লিখতে পারি 100% পুত্র সন্তান বা ছেলে সন্তান বর্ণান্ধ, 100% পুত্র বর্ণান্ধ। ওকে, ক্লিয়ার? তাহলে এই জায়গাটায় আমরা কি পেলাম? যে নির্দিষ্ট রঙের যে ডিফারেন্স সেটা আমরা পেলাম, যে যারা রং চিনতে পারেন না এরকম ব্যক্তিদেরকে বর্ণান্ধ বলা হয়। তো নর্মালি আমাদের চারপাশে আমরা যে বর্ণান্ধতাগুলি দেখি
এটি লাল সবুজ বর্ণান্ধটা সবচেয়ে বেশি দেখি। অর্থাৎ এরা লাল রং এবং সবুজ রংকে আইডেন্টিফাই করতে পারে না। ওকে, তাহলে ঠিক একই রকম ভাবে এই যে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স এর সাথে বাকি যে রোগগুলি রয়েছে, হিমোফিলিয়া, মাস্কুলার ডিস্ট্রফি এবং ডায়াবেটিস, একই রকম জেনেটিক রোগ এবং একই রকম ভাবে এই রোগগুলির ক্ষেত্রে বাহক হবে মহিলারা, পুরুষ কখনোই বাহক হবে না। ক্লিয়ার? তাহলে এই যে বর্ণান্ধতার ক্ষেত্রে আমাদের, আমি এখানে দুইটা পয়েন্ট লিখেছিলাম, একটি রড কোষ আর একটি কোন কোষ। আমাদের যে চোখ রয়েছে, আমরা যে চোখ দুটি দিয়ে দেখি, এখানে কতগুলি পেশি আছে, এই পেশির সাথে কতগুলি নার্ভাস সিস্টেম, যেটিকে আমরা বলছি অপটিক নার্ভস। এই নার্ভের সাহায্যে আমাদের সেন্ট্রাল ব্রেইনে যখন চলে যায় সিগন্যাল, তখন আমরা দেখতে পাই। এবং এটি নিয়ন্ত্রণ করার জন্য যে অপটিক নার্ভগুলি রয়েছে, সেটি আবার কতগুলি স্পেসিফিক সেলের সাথে কানেক্টেড। সেলগুলি কি কি? নাম্বার 1 রড সেল, এন্ড সেকেন্ড ওয়ান ইজ কোন সেল। এই কোন সেলটা, এই যে কোন সেলটা আমরা লিখেছিলাম এখানে কোন, হ্যাঁ, এই কোন সেল বা কোন কোষটি আবার 3 ধরনের হয়ে থাকে। কয় ধরনের হয়ে থাকে? 3 ধরনের হয়ে থাকে। এই 3 ধরনের কোন 3টি মৌলিক বর্ণ নির্ণয়ের ক্ষেত্রে কাজ করে থাকে। 3টি মৌলিক যে রং রয়েছে, হ্যাঁ, লাল, সবুজ এবং আসমানি, এই যে 3টি রং, আবার কোনো বইয়ের মধ্যে তোমরা দেখবা বেগুনি রংকে মৌলিক রং হিসেবে দেখানো হয়েছে। গাজী আজমল স্যারের বইয়ের 2টি চ্যাপ্টারে এই তথ্যটি 2 ভাবে উপস্থাপন করা হয়েছে। চতুর্থ অধ্যায় না, সমন্বয় ও নিয়ন্ত্রণ 8ম অধ্যায়ের মধ্যে একরকম তথ্য দেওয়া হয়েছে, আবার একাদশ অধ্যায়ের মধ্যে একরকম তথ্য দেওয়া হয়েছে। 2 ধরনের তথ্য কিন্তু এখানে দেওয়া হয়েছে, তোমরা একটু সমন্বয় করে নিবা। যেটাই হোক না কেন, মৌলিক বর্ণ 3টি। আমরা নর্মালি এই 3টি বর্ণ নির্ণয়ের জন্য 3 ধরনের কোন কোষ রয়েছে জড়িত। এই কোনো কারণে যদি কোন কোষ তার কাজে ব্যর্থ হয়, অর্থাৎ হতে পারে পুষ্টির অভাবে, নর্মালি ভিটামিন এ এর অভাবে এই কোন কোষ কাজ করা বন্ধ করে দেয়, তার পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের অভাবে কোন কোষগুলি কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তো এই কোন কোষ যখন তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, তখনই আমরা বর্ণান্ধ হয়ে যাই এবং স্পেসিফিক রংটা আমরা চিনতে পারি না। ও কারোর ক্ষেত্রে লাল হতে পারে, কারোর ক্ষেত্রে সবুজ হতে পারে, কারোর ক্ষেত্রে হলুদ বর্ণ হতে পারে। ওকে, এটার জন্য কিভাবে আইডেন্টিফাই করে? সাধারণত আমাদের যে চক্ষু বিশেষজ্ঞগণ রয়েছেন, তারা একটি অতি সাধারণ একটি পরীক্ষার মাধ্যমে, যদি এটি এখন সাধারণ, একটা সময় এটি খুব জটিল পরীক্ষা ছিল, কারণ যখন এই রোগ সম্পর্কে ডাক্তাররা জানতেন না, বায়োলজিস্টরা জানতেন না, তখন এটি খুব কঠিন ছিল। বর্তমানে খুবই সহজ। হ্যাঁ, বর্তমানে এই পরীক্ষাটা করা খুবই সহজ। এটির নাম হচ্ছে ইশিহারা টেস্ট। হ্যাঁ, কি টেস্ট? ইশিহারা টেস্ট। এই টেস্টের মাধ্যমে তোমরা দেখবা তোমাদের বইয়ের মধ্যে রঙিন ছবি দেওয়া আছে। এরকম একটি বৃত্ত রয়েছে, বৃত্তের মধ্যে বিভিন্ন রঙের এরকম বিন্দু রয়েছে, অসংখ্য বিন্দু রয়েছে। এই অসংখ্য বিন্দুর মধ্যে স্পেসিফিক একটা রঙে একটা নাম্বার লেখা আছে। এই স্পেসিফিক রঙে একটি নাম্বার লেখা আছে। এই নাম্বারটা যিনি পড়তে পারবেন তিনি বর্ণান্ধ নন, আর যিনি পড়তে পারবেন না তিনি বর্ণান্ধ। এই টেস্টটির নাম হচ্ছে ইশিহারা টেস্ট। এভাবে একটি স্লাইড দেখলে কিন্তু হবে না, কমপক্ষে 6টি স্লাইড যদি কেউ আইডেন্টিফাই করতে পারে, দেন তাকে আমরা ধরে নিব সে সুস্থ, দৃষ্টিশক্তি সম্পন্ন। হ্যাঁ, এটা হচ্ছে ইশিহারা টেস্টের স্লাইড। এখানে আমি যে মার্ক করেছি, যদিও আমার হাতে এখন একটি মাত্র মার্কার থাকার কারণে তোমরা একটাই কালার দেখতে পাচ্ছ, যদিও আমি এখানে নাম্বার 7 লিখেছি। হ্যাঁ, এই 7টা আইডেন্টিফাই করাটা এখন খুব সহজ, বিকজ অফ পুরা বিন্দুগুলি সবই হচ্ছে ব্ল্যাক কালার, হ্যাঁ, কালো রঙের। সুতরাং আমাদের এখানে ইশিহারা টেস্ট কিন্তু সফল হবে না। হ্যাঁ, তোমরা একটু বইটা দেখে নিবে। তাহলে ইশিহারা টেস্টের মাধ্যমে আমরা বর্ণান্ধতা নির্ণয় করতে পারি। ওকে, এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমি তো শুধুমাত্র একটি ব্যাখ্যা দিলাম যে একজন বর্ণান্ধ মহিলার সাথে একজন স্বাভাবিক পুরুষের বিয়ে হলে কি হয়। যদি এই ক্ষেত্রে ঘটনাটি এমন ঘটে যে একজন বর্ণান্ধ পুরুষের সাথে একজন স্বাভাবিক মহিলার বিয়ে হলে কি হয়, এটা হতে পারে। এটি তোমাদের জন্য হোমওয়ার্ক। একজন বর্ণান্ধ পুরুষের সাথে একজন স্বাভাবিক মহিলার
বিয়ে হলে, অথবা একজন বাহক মহিলার সাথে একজন বর্ণান্ধ পুরুষের বিয়ে হলে ফলাফলটা কি হতে পারে, অথবা একজন বাহক মহিলার সাথে একজন স্বাভাবিক পুরুষের বিয়ে হলে কি হতে পারে, তাদের সন্তান সন্ততি কেমন হতে পারে, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। আশা করি তোমরা এটি সমাধান করতে পারবে। এবং একই সাথে আমি শুধু বলে যাব, হিমোফিলিয়া হচ্ছে একটি রক্ত রোগ, রক্তের সাথে সম্পর্কিত রোগ, এটিও জেনেটিক রোগ। এই রোগটিও আবার দুই ধরনের হতে পারে, হ্যাঁ, একটি দুই ধরনের আছে, হ্যাঁ, দুই ধরনের। আমাদের রক্ত জমাট বাঁধার জন্য বা রক্ত তঞ্চনের জন্য উপর্যুপরিভাবে 13টি ফ্যাক্টর জড়িত, 13টি ফ্যাক্টর জড়িত। এই 13টি ফ্যাক্টরের মধ্যে 2টি ফ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, একটি হচ্ছে আমরা অষ্টম ফ্যাক্টর বলে থাকি, আরেকটি হচ্ছে নবম ফ্যাক্টর। একটি হচ্ছে অষ্টম ফ্যাক্টর, আরেকটি হচ্ছে নবম ফ্যাক্টর। এই দুটি ফ্যাক্টর এই হিমোফিলিয়া রোগের জন্য দায়ী। এটিও তোমাদের জন্য হোমওয়ার্ক। আমি একটু টাস্ক দিয়ে দিলাম, আমি নেক্সট ক্লাসে এই সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। ওকে, মাসকুলার ডিস্ট্রফি, এটি হচ্ছে আমাদের পেশির সাথে সম্পর্কিত রোগ। ডিস্ট্রফিন নামক এক ধরনের হরমোন যদি আমাদের বডিতে উৎপাদিত না হয়, কাজ না করে, এটি এক ধরনের প্রোটিনজাত হরমোন। এই প্রোটিনটা যদি উৎপাদন না হয়, তাহলে আমাদের পেশিগুলি ধীরে ধীরে একটা নির্দিষ্ট বয়সে গিয়ে দুর্বল হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তখন আর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারি না, হাঁটতে পারি না, দৌড়াতে পারি না, স্থবির জীবনযাপন করি। এটি হচ্ছে ওই রোগটিকে বলা হয় মাসকুলার ডিস্ট্রফি। এটি ডিস্ট্রফিন নামক এক ধরনের প্রোটিনজাত হরমোনের কারণে এই সমস্যাটা হয়ে থাকে। ডায়াবেটিস রোগ সম্পর্কে তোমরা খুবই পরিচিত। ডায়াবেটিস কেন হয়? ডায়াবেটিস হওয়ার জন্য স্পেসিফিক একটি হরমোন, সেটি হচ্ছে ইনসুলিন, ইনসুলিন। এই হিউম্যান ইনসুলিনের অভাব যদি হয়, অথবা এই ইনসুলিন যদি কারোর বডিতে কার্যকর না হয়, অর্থাৎ ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে কার্বোহাইড্রেটসকে ভেঙে দেওয়া, অর্থাৎ চিনি বা শর্করাকে ভেঙে দেওয়া। তো এটি ভেঙে কি হয়? কার্বোহাইড্রেটস বা শর্করা ভেঙে আমাদের শরীরে শক্তি এবং তাপ। ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে কার্বোহাইড্রেটস বা শর্করাকে ভেঙে দেওয়া, কার্বোহাইড্রেটস বা শর্করাকে ভেঙে শক্তি এবং তাপ উৎপাদন করা। ঠিক এর বিপরীতে যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগনের কাজ কি? গ্লুকাগনের কাজ হচ্ছে আমাদের বডিতে প্রয়োজন অনুযায়ী গ্লুকোজ বা শর্করা তৈরি করা। অর্থাৎ যখন আমাদের বেশি পরিমাণে শর্করা কি হয়ে যাবে? জারিত হয়ে যাবে, তখন প্রয়োজনীয় গ্লুকোজ কোথা থেকে আমরা পাবো? এই গ্লুকাগন তৈরি করে দিবে। ওকে, ঠিক। তাহলে আমরা এই যে রোগটা দেখলাম, ডায়াবেটিস, হ্যাঁ, এই ডায়াবেটিস রোগও একটি জেনেটিক রোগ, হ্যাঁ, জেনেটিক রোগ, হ্যাঁ। তাহলে এই রোগের ব্যাখ্যাটাও কি হবে? ওই বর্ণান্ধতার মতোই হবে। ওকে, তাহলে আমি আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে শুনেছো, দেখেছো। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, তাহলে আমার যে চ্যানেলটি রয়েছে ওয়াইল্ড বাংলা বায়োলজি, এই চ্যানেলে কমেন্টস বক্সে কমেন্টস করবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি এই পর্যন্ত ভালো থাকবে। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।